ওয়েলকাম টু আর স্পেশাল এডুকেয়ার। আজকের ভিডিওতে আমরা এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, 1 নম্বর প্রশ্নে কি বলা আছে। 1 নম্বর প্রশ্নে বলা আছে পশ্চিমবঙ্গে মোট কত স্তরের পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। তো এর উত্তর জানা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাও। তো পশ্চিমবঙ্গে কিন্তু মোট 3টা স্তরের পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। কি কি সেই 3টা স্তর? একটা স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, আরেকটা স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি, আরেকটা স্তর হচ্ছে জেলা পরিষদ। এই 3টা স্তরের কিন্তু পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত রয়েছে। তো এরপরে দেখো, 2 নম্বর প্রশ্নে বলা আছে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়। তো গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রধান। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেনে কি বলা আছে। 3 নম্বর কোশ্চেনে বলা আছে পঞ্চায়েত সমিতির প্রধানকে কি বলা হয়। তো পঞ্চায়েত সমিতির যিনি প্রধান, সেই পঞ্চায়েত সমিতির প্রধানকে কিন্তু বলা হয় কি? সভাপতি। অপশন সি এর সঠিক উত্তর। এবং 4 নম্বর কোশ্চেনে দেখো কি বলা আছে, জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়। তো আমি বলেছিলাম গ্রাম পঞ্চায়েতের 3টি স্তর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এবার গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান তাকে প্রধান বলা হয়, পঞ্চায়েত প্রধান। এবং জেলা পরিষদের যিনি প্রধান তাকে কি বলা হয়, এবং পঞ্চায়েত সমিতির যিনি প্রধান তাকে তো সভাপতি বলা হয়। এবার জেলা পরিষদের যিনি প্রধান তাকে কি বলা হয়? জেলা পরিষদের প্রধানকে কিন্তু সভাধিপতি বলা হয়, অর্থাৎ অপশন বি এর সঠিক উত্তর। তো এটা কিন্তু তোমরা গোলাবে না। যিনি গ্রাম পঞ্চায়েত, দেখো এখানে পঞ্চায়েত সমিতির প্রধানকে বলা হয় সভাপতি, এবং যিনি যিনি জেলা পরিষদের প্রধান তাকে কি বলা হয়? জেলা পরিষদের প্রধানকে বলা হয় সভাধিপতি, অর্থাৎ সভাপতি এবং সভাধিপতি। এরপরে দেখো, এর পরের 5 নম্বর কোশ্চেনে বলা আছে ভারতের সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পায়। তো ভারতের সংবিধানে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি ব্যবস্থা কিন্তু সাংবিধানিক মর্যাদা পায়। 5 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি। তো এর পরের যে প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, এই 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে 73তম সংবিধান সংশোধনী কার্যকর হয় কবে। তো 73তম সংবিধান যে সংশোধনী, এটি কবে কার্যকর হয়? এটি কিন্তু কার্যকর হয়েছিল 1993 সালে। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় একাধিকবার এসেছে। তো এরপরে যে প্রশ্নটা 7 নম্বর প্রশ্ন, গ্রাম সভার সদস্য কারা? গ্রাম সভার সদস্য কারা? তো গ্রাম সভার সদস্য হচ্ছে গ্রামের সব ভোটার। একটি গ্রামে যত ভোটার আছে সেই সমস্ত ভোটার কিন্তু গ্রাম সভার সদস্য। এরপরে 8 নম্বর প্রশ্নে দেখো বলা আছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন কবে প্রণয়িত হয়। পশ্চিমবঙ্গে কিন্তু পঞ্চায়েত আইন প্রণয়িত হয় 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 1773 সালে কিন্তু পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত আইন প্রণয়িত হয়। এই প্রশ্নটাও কিন্তু একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, তাই এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এরপরে 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের কার্যকাল কত বৎসর। তো গ্রাম পঞ্চায়েতের যে কার্যকাল সেটা কিন্তু মূলত কত বৎসর? 5 বৎসর। অপশন সি এর সঠিক উত্তর, গ্রাম পঞ্চায়েতের কার্যকাল কত বৎসর? 5 বৎসর। তো এরপরে দেখো 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব থাকে কে। তো পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বে কিন্তু থাকে রাজ্য নির্বাচন কমিশন। তোমরা জানো প্রত্যেকটি রাজ্যে আলাদা আলাদা নির্বাচন কমিশন আছে, এবং কেন্দ্রে আছে সেন্ট্রাল নির্বাচন কমিশন। তো এবার রাজ্যের যে নির্বাচন, পঞ্চায়েতের যে নির্বাচনগুলো হয়, এই পঞ্চায়েত নির্বাচন কিন্তু রাজ্যের যে নির্বাচন কমিশন আছে তিনি এর মুখ্য দায়িত্বে থাকে, এবং তিনি এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করায়। তো এরপরে 11 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় কবে। তো এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এটা আমি স্টার মার্ক দিয়ে রাখছি। তো পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম নির্বাচন হয়েছিল 1978 সালে। কবে? 1978 সালে কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচন হয়েছিল। তো এর পরের 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে। তো জেলা পরিষদের যিনি প্রশাসনিক প্রধান তিনি কিন্তু মুখ্য কার্যনির্বাহী আধিকারিক। মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কে? মুখ্য কার্যনির্বাহী আধিকারিক। তো জেলা পরিষদ হোক তা সে গ্রাম পঞ্চায়েত হোক, প্রত্যেকটি ডিপার্টমেন্টে কিন্তু দুজন করে প্রধান থাকে। একটা হচ্ছে প্রশাসনিক প্রধান, আরেকজন হচ্ছে রাজনৈতিক প্রধান। তো তোমাদের গ্রাম পঞ্চায়েতের যিনি প্রশাসনিক প্রধান তিনিকে, গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান হচ্ছে সেক্রেটারি, এবং রাজনৈতিক প্রধান হচ্ছে পঞ্চায়েত প্রধান। তো এর পরের
যে 13 নম্বর প্রশ্ন, সেই 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে কে নির্বাচন করেন? তো গ্রাম পঞ্চায়েতের যিনি উপপ্রধান থাকে তাকে কিন্তু নির্বাচন করে কে? পঞ্চায়েত সদস্যরা। অপশন সি এর সঠিক উত্তর, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে নির্বাচন করেন পঞ্চায়েত সদস্যরা। তো 14 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? গ্রাম সভা বৎসরে অন্তত কতবার বসে? তো গ্রাম সভা বৎসরে অন্তত কতবার বসে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 2 বার কিন্তু বসে গ্রাম সভা বৎসরে অন্তত 6 মাস পর পর। তো এরপরে 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের কোন অংশে উল্লেখিত? তো পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু সংবিধানের 9 নাম্বার অংশে উল্লেখিত। কত নাম্বার অংশ? 9 নাম্বার, অর্থাৎ পার্ট 9-এ কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের উল্লেখিত। তো এরপরে 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে পঞ্চায়েতের জন্য সংরক্ষণ ব্যবস্থা কোন সংশোধনীর ফল? পঞ্চায়েতের জন্য সংবিধান ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর ফল? পঞ্চায়েতের জন্য সংশোধনীর ব্যবস্থা অপশন সি 73 নাম্বার সংশোধনীর ফল। 17 নম্বর প্রশ্ন পঞ্চায়েতের বিষয়গুলি সংবিধানের কোন তপশিলে আছে? পঞ্চায়েতের বিষয়গুলো সংবিধানের 11 নম্বর তপশিলে আছে। পঞ্চায়েতের বিষয়গুলো সংবিধানের 11 নম্বর তপশিলে কিন্তু উল্লেখ আছে। এরপরে 18 নম্বর 11তম তপশিলে মোট কতটি বিষয় রয়েছে? 11তম তপশিলে মোট কতটি বিষয় রয়েছে? 11তম তপশিলে 29টি বিষয় রয়েছে। 11তম তপশিলে 29টি বিষয় রয়েছে।